প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অবশ্যই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের রসায়ন বৃত্তপত্রে তড়িৎ রসায়নের কিছু অংশ আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, প্রাথমিক অংশগুলো। এখন আমরা আলোচনা করব ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্র নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা কোষের গঠন, কোষের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তড়িৎ বিশ্লেষণের সূত্র, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্র নিয়ে আলোচনা করব। তবে একটা কথা মনে রাখবা, তোমরা ধারাবাহিকভাবে একটু একটু করেও যদি পড়ো তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা আমরা সহজে শেষ করতে পারবো। কিন্তু তোমরা বাসায় এই কোনো বই, কোনো চ্যাপ্টার এভাবে ফেলে রাখবা না, ঠিক আছে? তাহলে আমরা আজকে চলা শুরু করি। আজকে আমরা ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্র কথা বলবো। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্রটি হলো, কোন তড়িৎ বিশ্লিষ্ট কোষের মধ্যে বাহির থেকে বিদ্যুৎ প্রবাহিত করলে যে কোনো তড়িৎদ্বারে ক্যাথোডে অথবা অ্যানোডে, ক্যাথোডে সঞ্চিত হবে পদার্থ আর অ্যানোডে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হতে পারে। তো যে কোনো তড়িৎদ্বারে সঞ্চিত অথবা দ্রবীভূত পদার্থের পরিমাণ তার মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। আমি আবার বলি কথাটা, কোনো তড়িৎ বিশ্লিষ্ট পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ চালনা করলে যে কোনো তড়িৎদ্বারে সঞ্চিত অথবা দ্রবীভূত পদার্থের পরিমাণ তার মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। অর্থাৎ আমরা ধরে নিই কোন একটা তড়িৎ বিশ্লিষ্ট কোষের মধ্যে যেমন তড়িৎ বিশ্লিষ্ট পদার্থ আছে, ক্যালসিয়াম ক্লোরাইড আছে। এই তড়িৎ বিশ্লিষ্ট পদার্থের মধ্যে আমরা বাইরে থেকে কিউ পরিমাণ বিদ্যুৎ যদি আমরা প্রবাহিত করি, তাহলে ক্যাথোডে আমরা ধরে নিলাম ক্যাথোডে ডব্লিউ পরিমাণ পদার্থ অর্থাৎ ক্যালসিয়াম দিয়ে জমা হবে। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্র অনুসারে সঞ্চিত পদার্থের পরিমাণ তার মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। অর্থাৎ সঞ্চিত পদার্থের পরিমাণ যদি ডব্লিউ হয় আর তার মধ্যে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ যদি কিউ হয়, তাহলে কিউ ডব্লিউ হবে কিউর সমানুপাতিক। অর্থাৎ সঞ্চিত পদার্থের পরিমাণ তার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, সেই যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে তার সমানুপাতিক। তো আমরা যদি এটাকে আরেকটু কাজ করি, ডব্লিউ সমান সমান জেড কিউ। জেড তোমরা জানো একটা সমানুপাতিক চিহ্ন উঠে গেলে সমান সমান একটা ধ্রুবক বসে, সেই ক্ষেত্রে জেড একটা ধ্রুবক, জেড কে একটা সমানুপাতিক ধ্রুবক বলতে আমরা বলি। কিন্তু এখানে জেড কে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি সেটা আমাদের জানতে হবে। দেখো, আমরা যদি জেড কে এই পাশে রাখি, ডব্লিউ সমান সমান ডব্লিউ বাই কিউ, অর্থাৎ জেডটা ডিপেন্ড করে ডব্লিউ এবং কিউর মধ্যে নির্ভর করে। তাহলে আমরা কি জেড এর একটা সংজ্ঞা দিতে পারি, যদি কিউ সমান সমান 1 কুলম্ব হয়, খেয়াল করো, তাহলে জেড সমান সমান w1, অর্থাৎ জেড সমান সমান w। আমরা তাহলে বুঝতে পারছি কোন তড়িৎ বিশ্লিষ্ট দ্রবণের মধ্যে দিয়ে যদি 1 কুলম্ব বিদ্যুৎ আমরা চালনা করি, 1 কুলম্ব বিদ্যুৎ চালনা করি, তাহলে ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হবে, ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হবে তাকে বলা হবে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে আমি আবার বলি, যদি কিউর মান, এই সূত্রের মধ্যে যদি কিউর মান 1 কুলম্ব হয়, আমরা 1 কুলম্ব চার্জকে কুলম্ব দ্বারা প্রকাশ করছি, 1 কুলম্ব হয়, তাহলে আমরা এখানে যদি 1 বসাই, তো জেড এর মান হয় w সমান, অর্থাৎ জেড হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। যদি 1 কুলম্ব বিদ্যুৎ চালনা করি, যে পরিমাণ পদার্থ ক্যাথোডে জমা হবে তাকে বলা হবে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আসলে আমরা তাহলে w সমান সমান জেড কিউ নিয়ে কথা বলি। জেড কিউ হলো বিদ্যুৎ, বিদ্যুৎকে আমরা আগে
আরেকটা সূত্রের সাহায্যে I এবং T দ্বারা প্রকাশ করতে পারি। I হলো এখন তড়িৎ প্রবাহ, T হলো সময়। একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ ঘটবে তার গুণফলকে আমরা বলি বিদ্যুৎ। এখানে I এর তড়িৎ প্রবাহ থাকবে, T হলো সময়। তাহলে আমরা এক কথা বলতে পারি সময় এবং তড়িৎ প্রবাহের গুণফলকে আমরা বলবো বিদ্যুৎ। তাহলে আমরা এখানে W সমান ZQ জায়গায় IT লিখে ফেলতে পারি। তোমরা এই সূত্রটাকে মার্ক করো, মার্ক করে দেখো W সমান ZIT আমরা পেয়ে গেলাম। চলো আমরা এই সূত্রের একটা প্রয়োগ দেখি। যেমন আমাকে বলছে যে Q পরিমাণ বিদ্যুৎ, Q পরিমাণ বিদ্যুৎ না বলে যদি আমাকে এখন একটা প্রয়োগ হিসেবে আমরা বলি যে 30 এম্পিয়ার বিদ্যুৎ যদি 5 মিনিট ধরে প্রবাহিত করা হয় তাহলে কি পরিমাণ ক্যালসিয়াম ক্যাথোডে জমা হবে। আমার প্রশ্ন হলো এটা উদ্দীপক, যদি এটাকে তুমি একটা তড়িৎ বিশ্লেষণ কোষের উদ্দীপক চিন্তা করো তাহলে আমাকে বলতে পারে 5 মিনিট ধরে যদি এই কোষের ভিতরে 30 এম্পিয়ার বিদ্যুৎ আমি চালনা করি তাহলে ক্যাথোডে কি পরিমাণ ক্যালসিয়াম জমা হবে। আসো আমরা হিসাব করে বের করি। যদিও তোমরা সবার সামনে ক্যালকুলেটর আছে এবং হিসাব করার মতন সবকিছু উপকরণ খাতা কলম নিয়ে বসো, আমরা হিসাব করে দেখো। আসো তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা দেখি। আমাদের এখানে কি কি দেওয়া আছে, এখানে তড়িৎ প্রবাহ I সমান হলো 30 অ্যাম্পিয়ার। তাহলে তো 30 অ্যাম্পিয়ার দেওয়া আছে। এরপর হলো সময় T সমান হলো 5 মিনিট। তোমরা জানো এটাকে সেকেন্ডে দেওয়া লাগে 5 ইনটু 300 সেকেন্ড হয়ে গেল। আর আমাদের W সমান ZIT এর মধ্যে I এবং T আমরা পেয়ে গেলাম। কিন্তু Z এর মান আমরা কিভাবে বের করব? আমরা Z এর মান বের করার ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ক্যালসিয়াম 2+ দ্রবণে 2+ আকারে আছে, সে যখন ক্যাথোডে যাবে তখন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। তো গ্রহণ করলে 2 ইলেকট্রন দিব এবং সেটা ক্যালসিয়াম হবে। ক্যালসিয়াম ধাতু রূপে ক্যাথোডে জমা হবে। তো আমরা জানি 2 ইলেকট্রন মানে 2 ফ্যারাডে ইলেকট্রন, 2 ইলেকট্রন মানে 2 ফ্যারাডে ইলেকট্রন, অর্থাৎ 2 ফ্যারাডে ইলেকট্রন যদি চালিয়ে করি 40 গ্রাম ক্যালসিয়াম জমা হয়। অর্থাৎ 40 গ্রাম ক্যালসিয়াম জমা হওয়ার জন্য 2 ফ্যারাডে আদান প্রদান হবে, চার্জ প্রবাহিত হবে, অর্থাৎ দুইটা ইলেকট্রনের এরকম প্রবাহ সৃষ্টি করবে। তো আমরা যদি এখন আমরা এটা জানি 1 ফ্যারাডে সমান হলো 96500 কুলম্ব। আরেকটা কথা আমরা মনে রাখি, Z সমান ছিল W/Q। আমরা এই 2 ফ্যারাডেকে Q দ্বারা, মানে আমরা কুলম্ব না নিয়ে ফ্যারাডে হিসাব করেছি, আমরা কুলম্ব নিয়ে হিসাব করব। তো এই মানগুলো যদি আমরা Z এর মান বের করার জন্য 40 ডিভাইডেড বাই 2 ইনটু ফ্যারাডে, 1 ফ্যারাডে 96500 কুলম্ব, তাহলে এটা গ্রাম পার কুলম্ব বের হয়ে আসে। আমরা আলটিমেটলি যদি আমরা জানি W সমান ZIT, এখানে বসাই দিই 42 ইনটু 96500 কুলম্ব ইনটু হলো 30 অ্যাম্পিয়ার ইনটু হলো 300 সেকেন্ড। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, দেখো তোমরা সহজে বের করতে পারবা। 40 30 এবং 300 এগুলো গুণ করে 2 ইনটু 96500 এই মানটাকে তুমি যদি ভাগ করে দাও সহজে W পরিমাণ, অর্থাৎ 30 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করে 5 মিনিট ধরে যদি চালনা করি তাহলে ক্যাথোডে কি পরিমাণ ক্যালসিয়াম জমা হবে ওটা আমরা বের করতে পারবো। আমরা এখন ক্যালকুলেশন করে হিসাব করে ক্যালকুলেটর নিয়ে বসলেই
আমরা কি পরিমাণ পদার্থ জমা হবে সেটা আমরা হিসাব করতে পারবো। এখানে যদি আমাদের ক্যালসিয়াম না হয়ে অন্য কোনো ধাতব পদার্থ হইতো, মনে করো আমরা কপার সালফেটের মধ্যে এই বিদ্যুৎটা চালনা করতাম, কপার সালফেটের মধ্যে বিদ্যুৎ চালনা করতাম, তাহলে আমাদের সূত্র ঠিক আছে W সমান ZIT, আর I এর মান T এর মান এগুলো তোমরা এখানেও জানো। শুধু W Z এর মান হবে, Z এর মান হবে, দেখো Z এর মান হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। প্রত্যেকটা পদার্থের একটি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক থাকে। তোমরা যদি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা মুখস্থ না করতে পারো সমস্যা নেই, কিন্তু কপার যখন দ্রবণে থাকে সেও 2 ফ্যারাডে চার্জ, সে 2 ফ্যারাডে চার্জ আদান প্রদান করবে, তার জন্য হলো 2 * 96500 কুলম্ব আর 63.5 গ্রাম। তোমরা জানো কপারের ভর হলো 63.5 গ্রাম। এখন Z সমান আমরা জানি 63.5 ডিভাইডেড বাই হলো 96500 কুলম্ব, এটা গ্রাম পার কুলম্ব হয়ে যাবে। তো ক্যালকুলেশন করে Z এর মান পেয়ে যাবা। Z এর মান পেয়ে গেলে W সমান ZIT, অর্থাৎ W সমান Z এর মান হলো 63.5 ডিভাইডেড 2 * 96500 ইনটু 30 ইনটু 300। ক্যালকুলেশন করলে কি পরিমাণ কপার জমা হবে ওইটাও আমরা বের করে করতে পারবো। তাহলে কি পরিমাণ কপার জমা হবে সেটা আমরা বের করতে পারবো। এই অঙ্কটাকে আমরা এই গাণিতিক সমস্যাটাকে অন্য একটা সিস্টেম করতে পারি। কিভাবে করতে পারি দেখো, আমরা জানি Q সমান হলো IT, I হলো 30 অ্যাম্পিয়ার আর 300 সেকেন্ড। এটাকে আমরা যদি গুণ করি 9000 কুলম্ব, আচ্ছা হলো 9000 কুলম্ব। এখানে হলো 2 * 96500 কুলম্ব, তাহলে 2 * 96500 কুলম্বে যদি 63.5 গ্রাম কপার জমা হয়, তাহলে 9000 কুলম্বে কত গ্রাম কপার জমা হবে সেটা আমরা বের করতে পারবো ঐকিক নিয়মের মাধ্যমে। তাহলে আমরা ওই সিস্টেমে করি। আমরা লিখব 2 * 96500 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে কপার জমা হয় 63.5 গ্রাম। সুতরাং 1 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে কপার জমা হবে 63.5 গ্রাম ডিভাইডেড বাই হলো 2 * 96500 কুলম্ব। সুতরাং 9000 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে কপার জমা হবে 63.5 ইনটু তাহলে আমরা সহজেই ক্যালকুলেশন করে দেখবা তোমাদের আগের সিস্টেমে W সমান ZIT নিয়মেই আমাদের অঙ্ক হয়ে গেছে। তাহলে আমরা মোটামুটি ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্র কথা বললাম। আমরা অবশ্যই প্র্যাকটিস করব, বাসায় যদি চেষ্টা করি অবশ্যই ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্র কথা আমার মনে থাকবে। দেখো, যদি আমাকে বলে যে কি পরিমাণ পদার্থ জমা না হয়ে কয়টি কপারের পরমাণু জমা হবে, ক্যাথোডে কয়টি কপারের পরমাণু জমা হবে, তাহলে আমরা কিভাবে এই কপার পরমাণুর সংখ্যা বের করব। চলো আমরা দেখি কপার পরমাণুর সংখ্যা বের করি। মনে করো 9000 কুলম্ব বিদ্যুতের জন্য যদি আমাদের যে পরিমাণ পদার্থটা জমা হলো, ধরে নেই আমাদের পদার্থ জমা হলো 1.56 গ্রাম কপার জমা হয়, অর্থাৎ W এর পরিমাণ হলো 1.56 গ্রাম। এখন আমাকে বলবো কয়টি কপার পরমাণু ক্যাথোডে জমা হবে। তাহলে কয়টি কপার পরমাণু জমা হবে সেটা হিসাব করি। দেখো, আমরা জানি 63.5 গ্রাম কপারের পরমাণু সংখ্যা হলো অ্যাভোগাড্রো সংখ্যা। পরমাণু সংখ্যা হলো অ্যাভোগাড্রো সংখ্যা।
তাহলে 1 গ্রাম কপারের পরমাণু সংখ্যা হলো 6.02 ইনটু তাহলে তত গ্রাম 1 পয়েন্ট যেই পরিমাণটা জমা 1.6 গ্রাম কপার সমান সমান হলো 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু 1.56 ডিভাইডেড বাই 650.5 এতটি। তুমি ক্যালকুলেশন করো অ্যাবেগাড্রো সংখ্যা প্লাস এটা ক্যালকুলেশন করে তুমি এই তড়িৎদ্বারে কয়টি কপার পরমাণু, কয়টি ক্যালসিয়াম পরমাণু, কতটি ধাতব পরমাণু, যেই পরমাণুর সংখ্যার কথাই বলো সবগুলো আমরা সহজে হিসাব করে বের করে দিতে পারবো। তাহলে আমরা আজকে শিখলাম ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণ সূত্র। আমি যদি আরেকবার বলি, ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণ সূত্র হলো কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ চালনা করি তাহলে যে কোনো তড়িৎদ্বারে সঞ্চিত অথবা দ্রবীভূত পদার্থের পরিমাণ তার মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক, অর্থাৎ W সমান W প্রপোর্শনাল Q। তারপরে W প্রপোর্শনাল Q থেকে আমরা W সমান সমান ZIT পাইছি, কারণ Q সমান সমান হলো IT, তড়িৎ প্রবাহ এবং সময়ের গুণফল IT। W সমান সমান ZIT পাইছি, ওটা দিয়ে আমরা কোন একটা তড়িৎদ্বারে কি পরিমাণ পদার্থ জমা হবে সেটা আমরা বের করতে পারছি। তারপরে আমরা দুটো সিস্টেমে জমাকৃত পদার্থের পরিমাণ বের করতে পারবো। আর এটা হলো কয়টি পরমাণু, যে কোনো ধাতব পরমাণু কয়টি ধাতব পরমাণু জমা হয় সেটা আমরা হিসাব করতে পারবো। তাহলে আমি বিশ্বাস করি অবশ্যই তোমরা আজকে এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখছো। তোমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো দেখবা, তো ফ্যারাডের প্রথম সূত্রের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্রের বিভিন্ন প্রয়োগমূলক প্রশ্ন পরীক্ষাতে থাকে। আশা করি তোমরা আমার এই ক্লাসটা দেখে উপকৃত হবা। অবশ্যই মনোযোগ সহকারে এই ক্লাসগুলো দেখবা এবং তোমরা বাসার মধ্যে যত প্র্যাকটিস করার মতন যে অঙ্কগুলো আছে এই নিয়মে আমি আশা রাখি তোমরা ওইভাবে প্র্যাকটিস করবা। তাহলে ভালো থেকো, বাসায় থেকো, স্বাস্থ্য সচেতনতার মধ্যে থাকবা, বাইরে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা। ওকে, তাহলে তোমরা ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ।